ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পল্লব কুমার দাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। তোমরা সবাই জানো বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবীর সাথে আমাদের দেশও এখন লকডাউনে আছে। তোমরা নিজ নিজ বাসায় নিরাপদে থাকার চেষ্টা করছো। কলেজ বন্ধ, তাই বলে কি লেখাপড়া বন্ধ থাকবে? আমাদের চেষ্টা করতে হবে লেখাপড়া চালিয়ে যাওয়ার। আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার আয়োজন করেছেন এই অনলাইন ক্লাসে। অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন তোমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আজকের আমাদের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতি দশম অধ্যায়। একতরফা দাখিলা পদ্ধতি, এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোন অধ্যায়? দশম অধ্যায়। একতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেওছিলাম যে তোমরা বাসায় ঢাকা বোর্ড 2016 এবং 2017 সাল দেখবে এবং 2017 সাল HW করবে। আমি আজকে সেই 2016 সালের অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। অঙ্কটি করানো অবস্থায় তোমাদের সামনে উপস্থাপন করব। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনবক্স করবে। এখন সর্বপ্রথম আমাদের সেই একতরফা দাখিলা পদ্ধতি নিয়মকানুন সম্পর্কে একটু বলে নিতে হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে দুটো মূলধন প্রয়োজন হবে। একটা হলো প্রারম্ভিক মূলধন, আরেকটি হলো সমাপনী মূলধন। অঙ্কে যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে তাহলে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। আর যদি প্রারম্ভিক মূলধন দেওয়া না থাকে, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দুটোই নির্ণয় করেই আমাকে লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। এখন সেই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের নিয়মটা একটু পুনরায় বলে আমি আজকে 2016 সাল ঢাকা বোর্ডে যাচ্ছি। দেখো, সেই সর্বপ্রথম আমাকে যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে ছকটা সম্পর্কে তোমাদের আগেও বলা হয়েছিল। বইয়ের 933 পৃষ্ঠা ছিল। তারপরে একটু বলে নেই, আমাদের এখানে দেখতে হবে কোনগুলো সম্পত্তি এবং কোনগুলো দায়। সম্পত্তির মধ্যে দুই ধরনের সম্পদ ছিল, এর আগে ক্লাসে বলেছিলাম, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ। এখন দেখো, সম্পত্তি হাতে নগদ সম্পত্তি পাশে যাবে, ব্যাংক জমা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব বা দেনাদার সম্পদ, বিনিয়োগ সম্পদ, আজ্ঞাপত্র সম্পদ, ভূমি দালান কোঠা সম্পদ, প্রদনের দায়, পদ হিসাব বা পাওনাদার দায়, ব্যাংক জমাতিরিক্ত দায়। এই প্রারম্ভিকের সাথে প্রারম্ভিকের সম্পর্ক, প্রারম্ভিক থেকে প্রারম্ভিক বাদ দিলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন, এবং সমাপনী থেকে সমাপনী সম্পত্তিগুলো বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মূলধন। এই দুটো মূলধন ছাড়া আমরা লাভ লোকসান বিবরণী তৈরি করতে পারবো না। তাহলে আমাকে সর্বপ্রথম কোন কোন মূলধন নির্ণয় করতে হবে? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। এরপর আমরা এরপরে বলেছিলাম লাভ লোকসান বিবরণী বা লাভ লোকসান বিবৃতি। প্রতিষ্ঠানের নাম লাভ লোকসান বিবরণী। 2019 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের যে সালটা থাকবে সে সালটা। প্রারম্ভিক মূলধন তাহলে বাম পাশে আসবে, সমাপনী মূলধন কিন্তু ডান পাশে। অতিরিক্ত মূলধন ব্যবসা শুরু করার পর মালিক যদি নতুন করে ব্যবসায় কোনো টাকা আনয়ন করে তাকে বলে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন বাম পাশে বসবে। এবার বলছিলাম মূলধনের সুদ। গত ক্লাসে তোমাদের মূলধনের সুদের ক্যালকুলেশন দেখিয়েছিলাম। যদি অতিরিক্ত মূলধনের তারিখ থাকে, অতিরিক্ত মূলধনের পর সুদ ধরবে। আর শুধু যদি বলে প্রারম্ভিক মূলধনের সুদ, শুধু প্রারম্ভিক মূলধনের সুদ। আর যদি অতিরিক্ত মূলধনের তারিখ না থাকে, সুদ ধরার দরকার নেই, সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে, সমাপনী মূলধনের উপর সুদ হয় না। খরচের বকেয়া থাকলে বাম পাশে আসবে। অনাদায়ী পাওনা, এর সাথে নতুন অনাদায়ী পাওনা সুদ যোগ হবে। অগ্রিম প্রাপ্ত হয় বাম পাশে আসবে। ডান পাশে যাবে সমাপনী মূলধন। উত্তোলন, নগদ পণ্য, উত্তোলন সুদ ডান পাশে। অগ্রিম খরচাবলী, বিনিয়োগের সুদ। ডান পাশ বড় হলে বাম পাশ ছোট হলে যে পার্থক্য পাওয়া যাবে তাকে বলা হয় নিট লাভ। কিন্তু আজকের যে অঙ্কটা করাবো
যেহেতু নিট লাভের অঙ্ক ক্লাসে অধিকাংশ অঙ্ক নিট লাভ করানো হয়েছে, আজকের আমরা যে অঙ্কটা করাবো সেটার মধ্যে দেখা যাবে নিট ক্ষতি হবে, বাম পাশকে যোগ করব, সেক্ষেত্রে ডান পাশকে বিয়োগ করব, বিয়োগ করার পর এ পাশে পার্থক্য হবে, তাহলে হবে নিট ক্ষতি। এরপর হলো বৈশ্বিক বিবরণী। বৈশ্বিক বিবরণীতে সমাপনী সম্পত্তিগুলো আসবে এবং সমাপনী দায়গুলো আসবে। নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাদ, অনাদায়ী পাওনা সূচিতি বাদ, তারপর মজুত পণ্য থাকলে সরাসরি আসবে, বিনিয়োগ থাকলে আসবে, বিনিয়োগের সুদ থাকলে আসবে, অগ্রিম খরচাবলী, আগ্রাপত্র থেকে অবচয় বাদ, দালান কোটা থেকে অবচয় বাদ। পদ হিসাব থেকে যদি বাট্টা সূচিতি থেকে বাদ দিবা, আর না থাকলে না। ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাবলী। এরপর বলেছিলাম মালিকানা সত্ত্ব, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ। তাহলে যদি নিট ক্ষতি হয় তাহলে কি হবে? বাদ হবে, বাদ। নিট ক্ষতি বাদ, লাভ হইলে যোগ, ক্ষতি হইলে বাদ। এবার উত্তোলন বাদ, উত্তোলনের সুদ বাদ, দুই পাশের যোগফল সমান হবে। এটা বলা হয়েছিল এর আগে বইয়ের 935 পৃষ্ঠায়। ছক তিনটা পাব আসবে, একটা 33, একটা 34, একটা 35। তাহলে সর্বপ্রথম আমাকে এই অঙ্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম কি নির্ণয় করতে হবে? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। এখন এরপর লাভ লোকসান বিবরণী, এরপর বৈশ্বিক বিবরণী। এখন দেখো 2016 সালের ঢাকা বোর্ডের অঙ্কটা প্রথম আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পরে আমি তোমাদের উত্তর অবস্থায় মানে করানো অবস্থায় উপস্থাপন করব। দেখো কি ছিল অঙ্কটা। জনাব আফিফা আতিক একজন খুচরা ব্যবসায়ী, তিনি মেসার্স আফিফা আতিকের কর্ণধার। তিনি তার ব্যবসার হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। নির্মুক্ত উদ্ধৃতগুলো তার হিসাব বই থেকে নেওয়া হয়েছে। দেখো এই নগদ তহবিল, নগদ তহবিল তাহলে একটা শুরুতে আছে একটা শেষে আছে। শুরুতে যে 20,400 আছে এটা কিন্তু প্রারম্ভিক, আর এই যে 22,800 এটা কিন্তু সমাপনী। কারণ উপরে তারিখের দিকে দেখো 1 জানুয়ারি 2015, এটা হলো প্রারম্ভিক, বছরের শুরুতে। 31 ডিসেম্বর 2015, এটা হলো বছরের শেষে। তাহলে এরপর কি আছে? ব্যাংক জমা। ব্যাংক জমা শুরুটা হলো সম্পদ, শেষে আছে ক্রেডিট। ক্রেডিট যদি থাকে ব্যাংকে যা জমা ছিল তার চেয়ে সে বেশি তুলে ফেলছে, যেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কিন্তু দায় পাশে যাবে। তাহলে দেখো এই একটা এন্ট্রি কিন্তু দুইবার যাচ্ছে। একবার যাচ্ছে সম্পত্তি পাশে শুরুতে, প্রারম্ভিকে যাবে, আর ব্যাংক জমাতিরিক্ত যেটা আছে সেটা যাবে দায় পাশে শেষে। শুরুতে বসবে না, বসবে কোথায়? শেষে। তাহলে ব্যাংক জমা কিন্তু চলতি সম্পদ। ব্যাংক জমা কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। বিবিধ পাওনাদার দায়, এটা দায় পাশে যাবে। 45,000 শুরুতে বাড়বে, 43,000 শেষে বাড়বে। দেনাদার কি? সম্পদ। বিবিধ দেনাদার সম্পদ সম্পত্তি পাশে যাবে, শুরুতে যাবে 52,000, শেষে 54,000। প্রাপ্য বিল, এটাও সম্পদ, শুরুতে 22,000, শেষে যাবে 27,000। পদও বিল, এটা হলো দায়, শুরুতে 15,000, শেষে 12,000। আগ্রাপত্র, এটা স্থায়ী সম্পদ। তোমাদের এর আগের ক্লাসে নিয়মকানুন ব্যাপারে আলোচনা করার সময় বলেছিলাম স্থায়ী সম্পত্তিগুলো ভালোভাবে জানতে হবে। স্থায়ী সম্পত্তি যদি নতুন করে আনে তাহলে স্থায়ী সম্পত্তি বাড়বে। স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করে দেয় তাহলে স্থায়ী সম্পত্তি কমবে। আর যদি কিছু নির্দেশনা না থাকে, এই আগ্রাপত্র যে 40,000 আছে শুরুতে, শেষেও আবার 40,000ই হবে। তাহলে স্থায়ী সম্পত্তির নিয়মটা ছিল শুরুতে যা আছে শেষেও তাই হবে। যেহেতু এই প্রদত্ত অঙ্কে, যেহেতু তোমরা বাসায় অঙ্কটা করেছো, প্রদত্ত অঙ্কে কোথাও বলে নাই স্থায়ী সম্পত্তি বিক্রি করছে, এই জন্য শুরুতেও 40,000, শেষেও 40,000ই হবে। অফিস সরঞ্জাম শুরুতে 52,000 প্রারম্ভিকে, শেষে কত হবে সেটা আমার উদ্দীপক পরে বের করতে হবে। এরপর দেখো, এরপর আছে 10% ঋণ, এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়, এটা কিন্তু শেষে আছে, শুরুতে নেই। দায় পাশে যা শেষে বসবে, শুরুতে বসবে না। এরপর কি বলে ওরা? 2015 সালে জনাব আফিফা আতিক
নগদ উত্তোলনের পরিমাণ ছিল 7,000 টাকা। তার নগদ উত্তোলন কত? 7,000। এই উত্তোলিত টাকা হইতে 3,000 টাকা, এই 7,000 টাকা যে নগদ তুলছে, এই 7,000 টাকা থেকে সে 3,000 টাকা নিয়ে গেছে। এবং তার ব্যক্তিগত সঞ্চয় হতে 8,000 টাকা, ব্যক্তিগত সঞ্চয় হতে 8,000 টাকা। উত্তোলন থেকে নিল কত? 7। আর ব্যক্তিগত তহবিল থেকে আনছে কত? 8। 8 আর 3 কত হয়েছে? 11। এই 11,000 টাকা দ্বারা তিনি ব্যবসায়ের জন্য একটি ইলেকট্রিক টাইপরাইটার ক্রয় করেন। ইলেকট্রিক টাইপরাইটার যদি ক্রয় করেন, যেটাকে বলা হয় অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম শুরুতে 52,000 হবে। তাহলে আমার বাড়ল কত? উত্তোলন থেকে নিল 3, ইলেকট্রিক টাইপরাইটার বিক্রি করে আনছে 8। 8 আর 3 কত? 11। তাহলে 11,000 বাড়বে। তাহলে অফিস সরঞ্জাম শুরুতে হবে 52,000, সমাপনীতে তাহলে আরও 11,000 বাড়লে হয় 63,000। এরপর বলছে তিনি পারিবারিক প্রয়োজনে ব্যবসায়ীতে 2,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। তাহলে উত্তোলন কি দাঁড়াইলো? নগদ উত্তোলন 7,000, উত্তোলন থেকে নিয়ে গেল কত? 3, রইল কত? 4, এবং পণ্য উত্তোলন কত? 2। 4 আর 2 6। যাই হোক, আমি অঙ্কে বিস্তারিত দেখাবো। স্থায়ী সম্পত্তির উপর অপচয় ধার্য করতে হবে। এখন আমাকে চিনতে হবে স্থায়ী সম্পত্তি কে কে। এই অঙ্কে স্থায়ী সম্পত্তি 2টা, একটা হলো আগ্রাপত্র আর একটা অফিস সরঞ্জাম। আগ্রাপত্রের উপরে পুরো বছরের অপচয় ধরবা, আর অফিস সরঞ্জামের উপর যে আমাদের 52,000 টাকা আছে, শেষে আছে 63,000। নতুন যে ক্রয় করছে 11,000, সেটা তারিখ দেওয়া নেই, কখন ক্রয় করছে। সেক্ষেত্রে তুমি 52,000 উপরেও অপচয় ধরতে পারো, 63,000 উপরেও অপচয় ধরতে পারো। তোমাকে উভয় ক্ষেত্রেই নোট দিতে হবে। তবে আমি যে অঙ্কটা তোমার সামনে উপস্থাপন করব, সেখানে আমি 52,000 উপরে অপচয় ধরছি, যেহেতু নতুন ক্রয়ের তারিখ নেই। তাহলে আমার স্থায়ী সম্পত্তি কয়টা পেলাম? 2টা, একটা পেলাম আগ্রাপত্র, একটা পেলাম অফিস সরঞ্জাম। এরপর বলছে বিবিধ দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, যেটাকে বলা অনাদায়ী পাওনা। দেনাদারের নিকট থেকে যে টাকাটা আর কখনোই পাওয়ার সম্ভাবনা নাই, তাকে বলা অনাদায়ী পাওনা। তাহলে বাম পাশে পড়বে, আমরা লাভ লোকসান বিবরণীতে বাম পাশে পড়বে অনাদায়ী পাওনা 1,000। অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধার্য করতে হবে বা সৃষ্টি করতে হবে। তাহলে দেনাদার আছে 54,000, 54,000 থেকে 1,000 বাদ দেওয়ার পর থাকবে কত? 53। ওই 53,000 উপরে 5% সঞ্চিতি হবে। যাই হোক, সর্বপ্রথম বলছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যে তোমাদের সেদিনকার ছক বলেছিলাম, ছক প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের ছক, সেই ছক অনুযায়ী আমাকে ছকটা তৈরি করতে হবে। দায়সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, সম্পত্তি সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা। এরপর তৈরি করতে পারছে লাভ লোকসান বিবৃতি বা লাভ লোকসান বিবরণী, আর একটা হলো বৈষয়িক বিবৃতি। তাহলে সর্বপ্রথম আমাকে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন যে নির্ণয় করব, তাহলে এই তথ্যগুলো দিয়ে, আর এখানে যে আমার নতুন একটা সম্পত্তি বাড়লো, সেই সম্পত্তিটা বাড়িয়ে আমাকে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। তাহলে সম্পত্তি পাশে এখন দেখো কি লাগবো? নগদ তহবিল সম্পত্তি পাশে লাগবো 20,400, 22,800। সম্পত্তি পাশে লাগবো ব্যাংকে জমা 30,500। শেষেরটা নেই, শেষেরটা আছে দায়, ব্যাংক জমাতিরিক্ত, দায় পাশে লাগবো ব্যাংক জমাতিরিক্ত 11,000। শেষে বিবিধ পাওনাদার দায় পাশে লাগবো 45,000, 43,000। সম্পত্তি পাশে লাগবো বিবিধ দেনাদার 52,000, 54,000। প্রাপ্য বিল সম্পত্তি পাশে লাগবো 22,000, 27,000। পদবিল দায় পাশে লাগবো 15,000, 12,000। আগ্রাপত্র সম্পত্তির পাশে লাগবো 40,000। যেহেতু কোনো নির্দেশনা নাই, যেহেতু স্থায়ী সম্পদ, শেষও আবার 40,000ই বসবে। আর অফিস সরঞ্জাম শুরুতে 52, পরবর্তীতে নতুন করে কিনলো 11, 52 আর কত? 11, 63,000। এখন দেখো, আমি যে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় তোমাদের দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আবারও মনে করিয়ে দিচ্ছি, একতরফা দাখিলা পদ্ধতি 10ম অধ্যায়, ঢাকা বোর্ড 2016। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়। তোমরা প্র্যাকটিস করলেই বোর্ডে পারবে, বা যারা
একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তাদের এই অঙ্কগুলোই কিন্তু আমরা পরবর্তীতে যখন কলেজে পরীক্ষার আয়োজন করব বা কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব এই অঙ্কগুলো অবশ্যই মূল্যায়ন করার জন্য। সেক্ষেত্রে তোমরা বাসায় সবাই অঙ্ক প্র্যাকটিস করবে, সমস্যাগুলো হলে আমাদের জানাবে অথবা ছবি তুলে আমাকে মেসেঞ্জার দিবে এবং আজকের যে সমস্যাগুলো সেগুলো ইনবক্স করবে। দেখো, এই যে আমরা যে তোমাদের আগেই বলেছিলাম প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয়, দায়সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, এই 1 তারিখে যেটা এটাকে বলা হয় প্রারম্ভিক, আর 31/12 যেটা সেটা হলো সমাপনী। সম্পত্তির সময় প্রারম্ভিক টাকা সমাপনী টাকা। নগদ তহবিল সম্পত্তি পাশের কাছে শুরুতে কত? 20,400, এই যে 20,400 আর 22,800 সম্পত্তি পাশে। ব্যাংক জমা সম্পত্তি পাশে শুরুতে 30,500, শেষেটা লেখা আছে ক্রেডিট, যেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকে যা জমা আছে তারতে বেশি তুলছে টাকাটা, এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত দায় পাশে শেষে বসবে, যেহেতু শেষে বসবে। অথবা কেউ কেউ লাগতে পারে ব্যাংকে জমা, ব্র্যাকেটে তার লাগতে হবে ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত। বিবিধ পাওনাদার দায় পাশে 45,000, 43,000। বিবিধ দেনাদার সম্পত্তি পাশে 52,000, 54,000। তারপর হলো প্রাপ্য বিল 22,000 এবং 27,000। দেখো 22,000, 27,000। আগ্রাপত্র পদবিল দায় পাশে 15,000, 12,000। আগ্রাপত্র 40,000, যেহেতু স্থায়ী সম্পদ শুরুতেও 40, শেষেও 40,000 হবে। অফিস সরঞ্জাম শুরুতে 52,000, পরবর্তীতে বাড়ল কত? আরও 11,000, 52 আর 11, 63,000 শেষে। এবং 10% বন্ধকি ঋণ ছিল কত? 28,000, দায় পাশে 28,000। তাহলে আমরা সম্পত্তি পাশে কী কী বসাইলাম? নগদ তহবিল শুরুতে শেষে, ব্যাংক জমা শুরুতে, শেষেরটা আছে ব্যাংক জমাতিরিক্ত, এর জন্য দায় পাশে শেষে। তারপর হলো বিবিধ দেনাদার সম্পত্তি পাশে 52,000, 54,000। প্রাপ্য বিল সম্পত্তি পাশে 22,000, 27,000। আগ্রাপত্র শুরুতেও 40,000, শেষেও 40,000। অফিস সরঞ্জাম শুরুতে 52,000, পরবর্তীতে বাড়ল কত? 11, 52 আর 11, 63,000। দায় পাশে আসি ব্যাংক জমাতিরিক্ত, যেহেতু শেষে বসবে। বিবিধ পাওনাদার 45 আর 43,000। পদবিল 15,000 আর 12,000। 10% বন্ধকি ঋণ শেষে 28,000। প্রারম্ভিকের যোগফল করলে হয় 2,16,900। এখানে এটা বাদ দিলে হয় 1,56,900। তোমরা উত্তর মিলিয়ে নিবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমি আমার তোমাদের মেসেঞ্জার থেকে আমাকে দিলে আমি আবার অঙ্কটা মেসেজ করে দিব। সমাপনীতে আছে 2,06,800। এখানে এই কয়টা 11,000 বাদ, 43,000 বাদ, 12,000 বাদ, 28,000 বাদ, 1,12,800। এই প্রথম যেটা এটার নাম প্রারম্ভিক মূলধন, শেষে যেটা আছে 1,12,800 এটার নাম সমাপনী মূলধন। আমি যদি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারি, তারপরে কিন্তু আমাকে অনেক আগে গেলাম। কারণ লাভ লোকসান বিবরণী আমি তো জানি লাভ লোকসানের ছক অনুযায়ী, লাভ লোকসান বিবরণীর যে ছক আছে সেই ছক অনুযায়ী আমি বসিয়ে যাব। আজকেরও সেই ছকের বিকল্প না। আজকে যে অঙ্কটা ঢাকা বোর্ড 2016, সেখানে কিন্তু সেই ছকের বিকল্প না। ছকে কি ছিল? প্রারম্ভিক মূলধন বাম পাশে, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, খরচের পাকা, অপচয় সমূহ, অনাদায়ী পাওনা সূচি। ডান পাশে ছিল সমাপনী মূলধন, উত্তোলন, নগদ ছিল, পণ্য ছিল। তারপর ছিল বিনিয়োগের সুদ। ডান পাশ যোগ বাম পাশ বিয়োগ, নেট লাভ হবে, অথবা বাম পাশ যদি বড় হয়, ডান পাশ যদি ছোট হয় তাহলে ক্ষতি হবে। দেখো আজকের অঙ্কটায় যদি আমি এখন পরবর্তীতে তোমাকে যদি এটা করতে হয় যে লাভ লোকসান বিবরণী, লাভ লোকসান বিবরণীটা দেখো। লাভ লোকসান বিবরণীতে কি ছিল? প্রারম্ভিক মূলধন আমাদের বাম পাশে 1,56,900। সমাপনী মূলধন ডান পাশে 1,12,800। এরপর উত্তোলন ছিল কত? 7,000 না? 1 মিনিট।
এই যে উত্তোলন, উত্তোলন ছিল কত? 7,000 টাকা। এই উত্তোলিত টাকা হয়তো 3,000 টাকা নিয়ে গেছে সে, আর ব্যক্তিগত সঞ্চয় থেকে আনছে 8,000। এই ব্যক্তিগত সঞ্চয় থেকে যে টাকাটা আনে সেটাকে কি বলা হয়? অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন এই অঙ্কে কত? 8,000। তিনি পারিবারিক প্রয়োজনে ব্যবসায়ীতে 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে উত্তোলন তাহলে কত? উত্তোলন নগদ আছে 7, পণ্য আছে 2, 7 আর 2 কত? 9। এখান থেকে টাইপরাইটার ক্রয়ের জন্য নিল কত? 3। তাহলে রইল কত? তাহলে 9 থেকে 3 গেলে থাকে কত? 6। দেখো এই যে প্রারম্ভিক মূলধন 1,56,900, সমাপনী মূলধন 1,12,800, উত্তোলন নগদ আছে 7, পণ্য আছে 2, মোট কত? 9। টাইপরাইটার ক্রয়ের জন্য বাদ হবে, টাইপরাইটারের জন্য 3,000 টাকা, নগদ উত্তোলন 3,000 টাকা নিয়ে গেছে, তাহলে রইল কত? 6। এভাবেও অনেকে করে, নগদ 7 মাইনাস বাদ টাইপরাইটার ক্রয় 3, থাকে কত? 4, এর সাথে পণ্য যোগ 4 আর 2 6। ওই যে ব্যক্তিগত তহবিল থেকে সে টাকা নিয়ে আসছে 8,000 টাকা টাইপরাইটার ক্রয়ের জন্য, এটা অতিরিক্ত মূলধন। আজ্ঞাপত্রের অবচয়, আমরা তো শুরুতে আজ্ঞাপত্র কত ছিল? 40, শেষ হয়ে কত? 40। তাহলে 40,000 উপরে কয় পার্সেন্ট অবচয়? 10%, হয় কত? 4,000 টাকা। আমি আগেই বলেছিলাম অফিস সরঞ্জামের শুরুতে 52,000, শেষে 63,000, বছরের শেষে যে 11,000 বাড়ছে সেটা তারিখ নেই, তারিখ নেই বিধে আমি 52,000 উপরে অবচয় ধরেছি। কিন্তু তুমি যদি 63,000-এর উপরে অবচয় ধরো সেটা অবশ্যই কোনো সমস্যা নেই। তবে যে ক্ষেত্রেই হোক সেক্ষেত্রে টিকা দিবা যে সমাপনী মূল্যের উপর অবচয় ধরা হইল, অথবা অফিস সরঞ্জামের নতুন করার তারিখ নাই বিদায় প্রারম্ভিক মূল্যের উপর অবচয় ধরা হইল। তাহলে 52,000 উপরে 10% কত হয়? 5200, 5,200, মোট কত? 9,200। এরপর দেখো বিবিধ দেনাদারের 1,000, বিবিধ দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, সেটাকে আমরা কি বলবো? অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা কত আছে? 1,000, অনাদায়ী পাওনা 1,000। টোটাল দেনাদার কত? টোটাল দেনাদার কত? 54,000। 54,000 থেকে 1,000 বাদ, 1,000 বাদ গেলে হবে কত? 53। 53,000 উপরে 5%, 2,650। তাহলে 2,000 আর 3,000, 3,650। আর আমাদের যে ঋণ ছিল, ঋণ, সেই ঋণ ছিল কত? শেষে কত ছিল? 28,000। 28,000 উপরে 10% কত হয়? 2,800। তাহলে অর্ধেক, 6 মাস, 6 মাসের সুদ। 2,800 টাকাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, অথবা অর্ধেক করলেও হবে, হাফ করলেই হবে। তাহলে হবে 1400, ঋণের সুদ 1400। এই এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাম পাশ বড়, ডান পাশ ছোট, এই জন্য আমাদের ডান পাশে পার্থক্যগুলো নিক্ষতি। তাহলে আবারও বলছি লাভ লোকসান বিবরণীটা, প্রারম্ভিক মূলধন বাম পাশে বসবে, সমাপনী মূলধন উপরে লিখতে হবে কি? জনাব আফিফ আতিক লাভ লোকসান বিবৃতি 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য প্রারম্ভিক মূলধন বা লাভ লোকসান বিবরণীও লিখতে পারো। প্রারম্ভিক মূলধন বাম পাশে, সমাপনী মূলধন ডান পাশে। ওই যে ব্যক্তিগত তহবিল থেকে 8,000 টাকা আনছি ইলেকট্রিক টাইপরাইটার করার জন্য, এটাকে বলো অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন তাহলে বাম পাশে বসবে। উত্তোলন, উত্তোলন ছিল 7,000, নগদ, পণ্য ছিল 2, 7 আর 2 9। এটা থেকে কি করা করছিল? টাইপরাইটার করা। টাইপরাইটার 3,000 বাদ, 3,000 বাদ করে থাকে কত? 6। এরপর বলছিল অবচয় সময়, আজ্ঞাপত্র শেষে আছে কত? 40। 40,000 যেহেতু স্থায়ী সম্পদ, ওরা বলছে স্থায়ী সম্পত্তির উপর অবচয়। এই অঙ্কে স্থায়ী সম্পদ আছে 2টা, একটা হলো আজ্ঞাপত্র আর একটা হলো অফিস সরঞ্জাম। 40,000 উপরে 10%, 4,000। আর অফিস সরঞ্জাম শুরুতে 52,000, শেষে 63,000। আমি আগেই বলেছি তুমি যে কোনো মূল্যের উপরে অবচয় ধরতে পারো, যেহেতু নতুন ক্রয়ের তারিখ দেওয়া নেই সেক্ষেত্রে টিকে দিবা। আমি প্রারম্ভিক উপরে অবচয় ধরছি 5,200, মোট হলো 9,200। আর এবং বলা ছিল বিবিধ দেনাদার থেকে 1,000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদার আছে 54, 1,000 টাকা বাদ দিলে থাকে 53। এরপর বলছে অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরতে বলছে। 5% হয় 2,650, মোট হলো 3,650। আর যেহেতু বন্ধকি ঋণের তারিখ আছে, বন্ধকি ঋণের পার্সেন্টেজ দেওয়া থাকলে সুদ ধরতে হবে।
যেহেতু তারিখ দেওয়া আছে 1/7/2015, সেক্ষেত্রে 6 মাসের সুদ ধরবে 1400 টাকা। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে বাম পাশ বড় 1,79,150, ডান পাশ ছোট, এই জন্য আমাদের হবে নিট ক্ষতি। এই দুইটা বাদ দিলে হবে 60,350। দেখো বন্ধকি ঋণের সুদ কেমনে করতে হয়। 28,000 উপরে 10%, 12/6 মানে 6 মাসে 1400 টাকা। আমরা ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি একতরফার, সেই একতরফা অঙ্কগুলোর ক্ষেত্রে অধিকাংশ অঙ্কই আমাদের নিট লাভের অঙ্ক, কিন্তু আমাদের ঢাকা বোর্ডে প্রায় 1 বছর বা 2 বছর পর পর নিট ক্ষতির অঙ্ক আসে। সেক্ষেত্রে আমাদের নিট ক্ষতির অঙ্কগুলো অবশ্যই করতে হবে। এই নিট ক্ষতির একটা অঙ্ক পেয়েছি ঢাকা বোর্ড 2016-তে, যেটা আমি আজকের আমাদের আলোচ্য বিষয়, একতরফা দাখিলা পদ্ধতি, ঢাকা বোর্ড 2016। এরপর কি বলছে, ওরা বলছে বৈশ্বিক বিবৃতি তৈরি করতে। দেখো একটা জিনিস দেখাই, বৈশ্বিক বিবৃতি যখন করবা তখন এই যে সমাপনী তথ্যগুলো নিবা, সমাপনী সব নিবা, সমাপনী কিন্তু নগদ নিবা 22,800, ব্যাংক জমা কিন্তু যাবে না, শেষে যেহেতু নেই। বিবিধ দেনাদার নিবা 54,000। বিবিধ দেনাদারের উপর দুটো সমন্বয় আছে, একটা হলো অনাদায়ী পাওনা, আরেকটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে বিবিধ দেনাদার লিখবো 54,000, বাদ অনাদায়ী পাওনা 1,000, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,650। প্রাপ্য বিলের উপরে কোনো সমন্বয় নেই, সরাসরি লিখবা প্রাপ্য বিল 27,000, আজ্ঞাপত্র লিখবা 40,000, এর উপরে সমন্বয় আছে, বাদ অবচয় লিখবা 4,000, অফিস সরঞ্জাম লিখবা 63,000 শেষেরটা, বাদ অবচয় লিখবা 5,200, দায় পাশে লিখবা ব্যাংক জমা অতিরিক্ত 11,000, বিবিধ পাওনাদার শেষেরটা কিন্তু 43,000, পদবিল 12,000, 10% বন্ধকি ঋণ 28,000, এরপর লিখবা বন্ধকি ঋণের সুদ 1,400। এরপর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সম্পর্কে এর আগের ক্লাসে বলেছিলাম, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ, নিট ক্ষতি হলে বাদ, বাদ উত্তোলন, বাদ উত্তোলনের সুদ। দেখো একটু বিস্তারিত। তাহলে আজকে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি বৈশ্বিক বিবৃতি আলোচনা করি, নগদ হবে 22,800, এটার উপরে কোনো সমন্বয় নেই। বিবিধ দেনাদার 54,000, এখানে কিন্তু ব্যাংক জমা যাবে না, কারণ ব্যাংক জমাতিরিক্ত, এই জন্য যাবে না, শেষে নেই। তাহলে বিবিধ দেনাদার 54,000, এই বিবিধ দেনাদারের বলাই ছিল বিবিধ দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, যেটাকে বলা হয় অনাদায়ী পাওনা। বিবিধ দেনাদার থেকে 1,000 বাদ দিলাম, হবে কত 53। এই 53,000 উপর 5% সঞ্চিতি, 5% হয় কত 2,650। তাহলে 53,000 থেকে 2,650 বাদ দিলে হয় 55,350। প্রাপ্য বিল 27,000, আজ্ঞাপত্র 4,000, বাদ অবচয় 40,000, আজ্ঞাপত্র 40,000, বাদ অবচয় 4,000, বাদ দেওয়ার পর থাকে 36,000, অফিস সরঞ্জাম 63,000, বাদ অবচয় 5,200। আর যে 63,000 উপর অবচয় ধরবা সে ওইটাই বাদ দিবা। তাহলে আমি 5,200 বাদ দিলে হয় 57,800। দায় পাশে আসি, ব্যাংক জমা অতিরিক্ত 11,000, বিবিধ পাওনাদার 43,000, পদবিল 12,000, 10% বন্ধকি ঋণ 28,000, বন্ধকি ঋণের সুদ 1,400। এরপর মালিকানা সত্ত্ব আগেই বলেছিলাম, প্রারম্ভিক মূলধন 1,56,900, যেটা আমরা কতে বের করছি। যোগ অতিরিক্ত মূলধন 8,000, 1,64,900। বা নিট ক্ষতি, নিট লাভ হইলে কিন্তু যোগ, তার নিট ক্ষতি হলে অবশ্যই বিয়োগ 60,350, বাদ দেওয়ার পর থাকে 1,04,550, বাদ উত্তোলন 6,000, আউটার কলমে হবে 98,550, দুই পার্ট যোগ করলে মিলে যাবে 1,93,950। তোমরা তোমাদের খাতার সাথে মিলাবে, মিলানোর পর যদি দেখো হয়নি, আমাকে মেসেঞ্জারে মেসেজ করলে আমি দরকার হলে এটার ছবি তুলে তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব। আবার দেখো, আমরা পুরো অঙ্কটা নিয়ে আজকে যদি আবার একটু আলোচনা করি, সর্বপ্রথম আমাকে কী কী করতে হবে, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, নগদ তহবিল সম্পদ, ব্যাংক জমা শুরুতে সম্পদ, শেষেরটা ছিল দায়, এই জন্য ব্যাংক জমা অতিরিক্ত দায়, বিবিধ দেনাদার সম্পদ,
তারপর প্রাপ্য সম্পদ, আজ্ঞাপত্র সম্পদ। আজ্ঞাপত্রের ক্ষেত্রে শুরুতে দেওয়া আছে, শেষে টাকা দেওয়া নাই, কোনো নির্দেশনাও নেই। এবং শুরুতেও 40,000, শেষেও 40,000। অফিস সরঞ্জাম শুরুতে 52,000, শেষে 63,000। কারণ পরবর্তীতে বলা আছে উত্তোলিত টাকা থেকে 3,000 টাকা, আর ব্যক্তিগত তহবিল থেকে আনছে 8,000 টাকা। এটা তারা একটা টাইপরাইটার মেশিন করে। তাহলে অফিস সরঞ্জাম বাড়লো কত? 52 সাথে 11 যোগ হলো 63,000। ব্যাংক জমাতিরিক্ত 11,000, পাওনাদার দায়, পদবিল দায়, 10% বন্ধক ঋণ শেষে আছে, শেষে বসবে। তারপর পার্থক্য বলছি 1,56,900 প্রারম্ভিক মূলধন, আর সমাপনী মূলধন পেয়েছিলাম 1,12,800 টাকা। এরপর আমরা যে লাভ লোকসান বিবৃতি করলাম, প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান বিবৃতি বা বিবরণী 2015 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রারম্ভিক মূলধন কত বসিয়েছি? 1,56,900, সমাপনী মূলধন 1,12,800। উত্তোলন ছিল কত? নগদ ছিল 7,000, পণ্য ছিল 2,000, মোট উত্তোলন 9,000। বা টাইপরাইটার ক্রয়, টাইপরাইটার করা বাকি ওদের বিয়োগ চিহ্ন হবে। টাইপরাইটার করা 3,000, বাদ দিলে থাকে 6,000। অতিরিক্ত মূলধন বাম পাশে। ওই যে ব্যক্তিগত তহবিল থেকে 8,000 টাকা আনছে, ওটা হলো অতিরিক্ত মূলধন। স্থায়ী সম্পত্তির উপর অবচয়, স্থায়ী সম্পত্তি আজ্ঞাপত্র আর অফিস সরঞ্জাম হলো 9,200। অনাদায়ী পাওনা 1,000। দেনাদার আছে শেষে 54 থেকে 1 বাদ দিলে হয় 53। এই 53,000 উপরে হয় 5%, 2,650। মোট 3,650। আর বন্ধকি ঋণের সুদ 1400। এরপর জনাব আবির্ভাতিক বৈশ্বিক বিবরণী। আমি আগেই বলেছিলাম আমাদের সর্বশেষ তথ্যগুলো যাবে। সর্বশেষ তথ্য এই যে আমাদের সর্বশেষ সমাপনী যে তথ্যগুলো আছে সেগুলো যাবে। নগদ তহবিল 22,800, দেনাদার 54,000 শেষে, অনাদায়ী পাওনা বাদ, অনাদায়ী পাওনা সূচিতি বাদ, প্রাপ্য বিল, আজ্ঞাপত্র বাদ অবচয়, অফিস সরঞ্জাম বাদ অবচয়। এরপর কি আছে? ব্যাংক জমাতিরিক্ত, বিবিধ পাওনাদার, পদবিল, 10% বন্ধক ঋণ। বন্ধক ঋণের সুদ যে বের করছিলাম সেটা প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। নিক্ষতি যেহেতু হয়েছে, নিক্ষতি বাদ, লাভ হইল যোগ, আর বাদ হলো উত্তোলন। 2 পাশ যোগ করলে মিলে যাবে, হবে 1,93,950। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, ঢাকা বোর্ড 2017। এই অঙ্কটি যেহেতু আমরা 2016 সাল পড়িয়েছি, সেক্ষেত্রে এই অঙ্কটা তোমাদের একটু আলোচনা করে দেই। তোমরা বাসার চেষ্টা করবে, যা আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা দেখাবো। এবং কুমিল্লা বোর্ড 2019 পরবর্তী ক্লাসে করাবো। কুমিল্লা বোর্ড 2019 এটা তোমরা বাসায় করবে, আর ঢাকা বোর্ড 2017। তবুও একটু আলোচনা করে দেই। জনাব নাচির একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসার হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না, মানে দুতরফা মানে না, একতরফায় করে। তার ব্যবসার তথ্যগুলো নিম্নরূপ। দেখো, একই রকম অঙ্ক। নগদ তহবিল সম্পদ, দেনাদার কিন্তু সম্পদ, পাওনাদার কিন্তু দায়, আজ্ঞাপত্র সম্পদ। এই যে দেখো, আজ্ঞাপত্র শুরুতে 15, আজকে যে অঙ্কটা করিয়েছি এর অনুকূলেই অঙ্কটা, তাহলে শেষেও কিন্তু 15,000ই হবে। নিচে কোনো নির্দেশনা দেওয়া নাই। কলকবজা স্থায়ী সম্পদ, শুরুতেও 20,000, শেষেও 20,000ই হবে। দালানকোটা শুরুতে 30। জনাব নাচির সারা বছরে ব্যবসায়ীদের নগদ 10,000 টাকা, 5,000 টাকা পণ্য উত্তোলন করেন। এই নগদ আর পণ্য উত্তোলন তোমাকে দেখতে হবে। নগদ আছে 10, পণ্য আছে 5। দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য না, যেটাকে বলে অনাদায়ী পাওনা। অবশিষ্ট দেনাদার বা কয় পার্সেন্ট সূচিটি? 10%, মানে 5%। আর মূলধনের সুদ ধরবা, যেহেতু এখানে বলে নাই কোন মূলধনের সুদ, তাহলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরবা। ক নম্বর কী বলছে? নর্মাল একটা প্রশ্ন, নিট উত্তোলনের পরিমাণ। এই যে নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন, এই দুইটা যোগ করলে হবে নিট উত্তোলন। এবার বলছে নগদ উত্তোলন কত? 10, আর পণ্য উত্তোলন কত? 5। 10-এর পর 15। প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন আজকে যেটা করি যখন অনুকূলে করবে। শেষে গিয়ে বলছে মোট সম্পদ, শুধু সম্পত্তি পাস, দায় পাস করবে না। প্রিয় শিক্ষার্থী, আমাদের যদি অঙ্কগুলো প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু বাসায় অঙ্ক প্র্যাকটিস না করলে সম্পূর্ণ ভুলে যাব, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারকে পরবর্তীতে মনে হবে নতুন। তোমাদের পরীক্ষা, যাই হোক, বাংলাদেশের যে বর্তমান যে মহামারী আকার ধারণ করছে করোনা ভাইরাস, তাতে তোমাদের যদি তোমরা বাসায় অঙ্ক প্র্যাকটিস না করো, আমরা তোমাদের ক্লাসেও পাচ্ছি না,
ক্লাস করানোও সম্ভব না। তবুও আমার অধ্যক্ষ স্যার যে ন্যাশনাল কলেজের অধ্যক্ষ স্যার এই অনলাইন ক্লাসে আয়োজন করেছেন, স্যারকে অশেষ ধন্যবাদ। তোমরা বাসায় অঙ্ক প্র্যাকটিস করো এবং আমরা যে অঙ্কগুলো পড়িয়েছি বা করতেছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো, ধারাবাহিকভাবে যাব এবং ন্যাশনাল কলেজের অন্যান্য আমার সহকর্মীবৃন্দ যে ক্লাসগুলো করেন তোমাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি সেই ক্লাসগুলো করবে এবং প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যখন পরীক্ষা হবে সেই পরীক্ষায় এই পড়ানো জিনিসগুলো নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশা করছি। ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহোদয়কে এবং আজকে যারা আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। মাঝখানে চলে গেছে না?